দেখে নিন প্রিন্সিপালের রুমে কেক কাটতে ব্যস্ত আমাদের সিভিক ভলান্টিয়ার। দেখুন প্রাক্তন প্রিন্সিপাল মানস বন্দ্যোপাধ্যায়ের সাথে যেই সিকিউরিটি গার্ডের তর্কাতর্কি হচ্ছিল সেই সিকিউরিটি গার্ড ছিল বর্তমান প্রিন্সিপাল মানে সন্দীপ ঘোষের তিলোত্তমাকে নিয়ে প্রশ্নের কোনো শেষ নেই। কি উঠে এলো সন্দীপ ঘোষের পলিগ্রাফি টেস্টে? কে সেই সিকিউরিটি গার্ড যে কিনা প্রিন্সিপাল মানস বন্দ্যোপাধ্যায়কে বলল দিদিকে জিজ্ঞেস করুন আমি কে? খানদের আওয়াজ এরকমই হয়। কেন শান্তনু দে একজন অ্যাডভোকেট হয়েও সারাদিন ওখানে ছিলেন? কেন তার কি প্রয়োজন ছিল? প্রশ্ন উঠে এসেছে ইমার্জেন্সিটা ভাঙা কি দরকার ছিল? তিলোত্তমাকে কি ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছিল? তারপর প্রশ্ন শেষ নেই। ডেথ সার্টিফিকেটের টাইমিংটা লেখা ছিল 12:44 PM, ব্রড ডেড, আর সেটাই ছিল বার্নিংঘাটের সার্টিফিকেট। দুটো কি ঠিক ছিল? এই ধরনের প্রশ্নগুলি নিয়ে চলুন এবার কথা বলছি। প্রথম প্রশ্ন তিলোত্তমার চাদর নিয়ে কালকে অনেক কথা হলো। কে সেই ব্যক্তি যে ফটোগ্রাফি করছিল ওইখানে? তার মানে সে পুলিশের লোক, আর যদি পুলিশের লোক না হয় তাহলে পুলিশের লোক কী করে তাকে পারমিশন দিল ফটোগ্রাফি করতে? বিশাল কোশ্চেন, যেটা কিনা মিসেস মুখার্জি বলছেন না যতগুলি ফটো আছে সবগুলিতেই ব্লু 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 আছে। তো উনি প্রচুর মিথ্যে কথা বলেছেন সেই ইন্দিরা মুখার্জি, এবং সেগুলি আমরা পেয়েছি। যেমন 10:40 যখন ওরা গেছিল সেখানে নাকি ছিল তার পরিবারের লোক, মানে তিলোত্তমার পরিবারের লোক। আমরা সবাই জানি তিলোত্তমার বাড়ির লোক ওখানে পৌঁছতে 12:10-20 হয়ে গেছিল। আর ওইখানে ওই পরিবারের লোকদের সাথে কারোরই দেখা হয়নি, শুধুমাত্র কমিশনার পুলিশ ছিল। তাই এই কথাগুলি উনি একের পর এক মিথ্যা বয়ান একজন উচ্চপদস্থকারী অফিসার হয়েও কেন করছেন তার প্রশ্ন জানি না। তার উপরে কোনো চাপ আছে? তাকে কি ওপর থেকে চাপ দেওয়া হচ্ছে? আচ্ছা, একজন সিকিউরিটি গার্ড, সেই আমি নামটা কি বলবো, আফরান, একটু চেঞ্জ করলাম, খান, সে মানস বন্দ্যোপাধ্যায়ের মতো সেই প্রিন্সিপাল 2023 ওনাকে একটু কথা কাটাকাটি করলো। কার সামনে করলো? শান্তনু সেনের সামনে, এবং বলল আমরা খান, আমরা এরকম করে কথা বলি, আর আমি কে জানতে হলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন। মুখ্যমন্ত্রীর ফোন নাম্বার আছে? না থাকলে বলুন, আমি দিচ্ছি। মুখ্যমন্ত্রীর ফোন নাম্বার বা মুখ্যমন্ত্রীকে ফোন করার মতো ক্ষমতা আমাদের সবার আছে। যে কোনো স্টেটের যে কোনো নাগরিক ঠাস করে মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারে, আর সেই ফোন মুখ্যমন্ত্রী ওঠায়। একজন এমপির সামনে একজন প্রিন্সিপালকে এই কথাগুলি বলছে কে? যে কিনা একজন সিকিউরিটি গার্ড মাত্র। তারপর তাকে সেখান থেকে বরখাস্ত করা হয়। সন্দীপ ঘোষ প্রিন্সিপাল হয়ে আসার পর এই মানুষটাকেই তার বাউন্সার হিসাবে, অল টাইম সিকিউরিটি গার্ড হিসাবে রাখা হয়। তার মানে কি? তার মানে কি তাকে পাঠানো হয়েছে দিদির কাছ থেকে? এতটাই হাত যে কিনা একটা ইউনিভার্সিটির প্রিন্সিপালকে, একটা কলেজের প্রিন্সিপালকে অপমান করতে পারে? তাও কি মেডিকেল কলেজ, যেমন তেমন কলেজ না, একটা সিকিউরিটি গার্ড। তাকে আবার ফিরিয়ে আনা হলো। কি হিসাবে আনা হলো? আবার সেই অন্য একজন প্রিন্সিপালের একদম পার্সোনাল সিকিউরিটি গার্ড হিসাবে। মানে তার প্রমোশন হয়ে গেল, ডিমোশন হওয়ার থেকে প্রমোশন হয়ে গেল, কারণ মন্ত্রীর সাথে সখ্যতা। এবার ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ইমার্জেন্সি, বারবার ওই মেয়েটা বলছিল ইমার্জেন্সিতে আছে, ইমার্জেন্সিতে আছে। তার মানে কি মেয়েটাকে ইমার্জেন্সি রুমে রাখা হয়েছিল? কারণ সেমিনার বিল্ডিংয়ের পাশের রুমটাকে তো ভাঙা হয়ে গেছিল, যেখান থেকে সিবিআই কোনো প্রুফ পেতে না পারে। ওই রুমটা, সেমিনার রুমের ভিতরেও ওই 11 ফিটের মধ্যে প্রচুর লোক ছিল, যেখানে কিনা তছনছ যেতে পারে কোনো রকম এভিডেন্স। তবে কি কিছু এভিডেন্স ইমার্জেন্সিতে ছিল? তার জন্য কি ওই দিন ইমার্জেন্সি ভেঙে তছনছ করা হলো? এটাও কি প্ল্যান ছিল ইমার্জেন্সি ভাঙাটা?
আচ্ছা, মেডিকেল ডেথ সার্টিফিকেটে লেখা 12:44, যদি ওটা ব্রড ডেট লেখা আছে, এবং বার্নিং ঘাটও লেখা আছে 12:44, যেটা কিনা আমরা জানি তার ডেড বডি পাওয়া গেছে 9টার মধ্যে, এবং মৃত্যুর টাইমটা হচ্ছে 3টা থেকে 6টার মধ্যে অ্যাকর্ডিং টু পোস্টমর্টম। সেখানে ব্রড ডেট 12:44, এটা নিয়েও প্রশ্ন উঠছে। এবং যেই সেটা পোস্টমর্টম রিপোর্টের সাথে ডেথ সার্টিফিকেটও নাকি একটুখানি হলো অদলা বদলি আছে, প্রতিটি জায়গাতে অদলা বদলি করে গেছে, যাতে কোথাও কোনো কিছু ধরতে না পারা যায়, কোথাও কোনো ধরতে না পারা যায়। একজন অ্যাডভোকেট শান্তনু দে সেদিন সারাক্ষণ ছিলেন, সকাল 10:30 থেকে রাত 10টা পর্যন্ত ওখানে ছিলেন, 11টা থেকে 10টা পর্যন্ত ছিলেন ওই হসপিটালে, আরজি মেডিকেল কলেজে। কেন? অ্যাডভোকেটকে কে ডেকে এনেছিল? নাকি উনি বোঝাচ্ছিলেন যে কোথায় কোন এভিডেন্স থাকলে কোর্টে কীরকম অসুবিধা হতে পারে, কোথায় কি ধরা পড়তে পারে। শান্তনুদের সেখানে কি কাজ ছিল? তখনও তো এফআইআর করা হয়নি, তখন তো কোনো কিছু করেন। তারপরও শান্তনুদেরকে সেখানে কেন রাখা হয়েছিল, কিসের জন্য রাখা হয়েছিল, কি কারণে রাখা হয়েছিল, কোনো উত্তর দিতে পারেনি সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের পলিগ্রাফি টেস্টে উঠে আসলো সেদিন তাকে প্রথম 10টার সময় ফোন করে অ্যাসিস্ট্যান্ট সুপার, মানে যেই সুপার কিনা ওদের মা বাবাকেও ফোন করেছিল। তখন উনি বাথরুমে ছিলেন, উনি ফোন ওঠাননি। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে উনি ফোন ওঠানোর পর ওনার সাথে সেই মেয়েটার কথা হয়। তারপর উনি গাড়িতে বসার পর 4 জায়গায় ফোন করেন। কোন কোন জায়গায়? পুলিশ স্টেশন, এটা ওনার খুব দরকার ছিল। কল্যাণ সমিতির চেয়ারপারসনকে, এটা ওনার দরকার ছিল। 3 নাম্বার হচ্ছে সুপারকে, হসপিটাল সুপার দরকার। 4th ওয়ান হচ্ছে চেস্ট অ্যান্ড পালমোনারি ডিপার্টমেন্টের এইচওডিকে। এই 4 জনকে উনি ফোন করেন। যদিও সন্দীপ ঘোষের ড্রাইভার থেকে এই জিনিসগুলিকে ভেরিফাই করা হবে। এই 4 জায়গায় উনি ফোন করেন পৌঁছানোর আগে। উনি ওখানে পৌঁছেছেন 11টা নাগাদ। আর এর মাঝে গাড়িতে বসে বসে উনি তক্ষুনি রেডি হয়ে আস্তে আস্তে গাড়িতে বসে বসে এই 4 জায়গায় ফোন করেন। পুলিশ স্টেশন, কল্যাণ সমিতি, তারপর কি বলে সুপার, এইচওডি। তাহলে অ্যাডভোকেট শান্তনুদেরকে কে ফোন করেছিল? দেবাশিস সোমকে কে ফোন করেছিল? প্রসূন চট্টোপাধ্যায় কি করে ওখানে ছিল? কারা? এদেরকে কে ডাকিয়েছে? কার পারমিশনে ডাকিয়েছে? কার অর্ডারে ডাকিয়েছে? নিশ্চয়ই ওনারা হাওয়ায় উড়ে উড়ে আসেনি। সেই খবরটা তো বাইরে এসেছে অনেক পরে, তাহলে সেই উইদাউট খবরে নিশ্চয়ই কেউ আসেনি। এই প্রশ্নগুলির উত্তর কে দেবে? কে দেবে এই প্রশ্নগুলির উত্তর? যে ওখানে কতক্ষণ কে ছিল, কতক্ষণ কে ছিল না, কোনোটার কি উত্তর আমরা পাচ্ছি? একটা কিছু উত্তর কি পাচ্ছি? এর থেকে বড় কথা, আরজি করের বয়েজ হোস্টেলে নাকি মেয়েদের ঢোকা। ইনফ্যাক্ট বয়েজ হোস্টেলের একটা ছবি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে বয়েজ হোস্টেলের ভেতরে কোনো মেয়ে শুয়ে আছে। সে ইন্টার্ন দাদাদের পাওয়ারটা এতটাই বেশি ছিল, সে নেক্সাস গ্রুপের পাওয়ারটা এতটাই বেশি ছিল, বয়েজ হোস্টেলও মেয়েরা গিয়ে শুয়ে থাকতে পারত, কোনো বাধা ছিল না। এখানে শোনা যাচ্ছে নার্সরাও নাকি ওখানে নানা রকম কাজে লিপ্ত থাকতো। মানে আরজি করের হসপিটালটা পুরোটাকেই নোংরামি দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। মেডিকেল কলেজ একটা এলিট সোসাইটির কলেজ, নিট মতো একটা দারুণ টেস্ট দিয়ে স্টুডেন্টরা মেডিকেল চান্স পায়। তারপর সেই বয়েজ হোস্টেলরা মেয়েরা গিয়ে ছেলেদের খাটে শুয়ে থাকে। ডাক্তার তো অনেক কিছু জানে, কোনো অসুবিধা নেই, শুলে পড়েও ভয় নেই। তাহলে ওই হোস্টেলের ওয়ার্ডেনরা কি করছে? বয়েজ হোস্টেলের ওয়ার্ডেনরা কি করছে? ওয়ার্ডেন তো কিছু করতেই পারবে না। কি করে করবে? ওরা তো সব প্রিন্সিপালের লোক ছিল, নেক্সাসের মালিক ছিল। তো নেক্সাসের মালিকদের কে কথা বলবে? কার ঘরে কয়টা মাথা আছে? তবে সিবিআই নাকি আজকে কালকে মর্গে গেছে, এবং সেখানে মর্গে যে ঘোটালেগুলি হতো, যে ঘোটালেগুলো হয়ে এসছে, যেটা কিনা আমরা মিস্টার তারক চট্টোপাধ্যায়ের মুখে শুনেছি, সেগুলি তদন্ত করছে। কিভাবে ওখানে টাকা তোলাবাজি হতো,
যে বডি দেখে কত টাকা করে নেওয়া হতো, অ্যাম্বুলেন্স দেখে কত টাকা করে নেওয়া হতো, পুরোটাই করা হচ্ছে, সবগুলি দেখা হচ্ছে। দেখা যাক সিবিআই কি শুধু নথিপত্রই ঘাটাঘাটি করবে, না তার কোনো একটা ফল, তার কোনো একটা শেষ আমরা দেখতে পারবো, নাকি সিবিআই এইখান থেকে এইখান, এখান থেকে এইখান, হ্যাঁ মর্গ থেকে ইমার্জেন্সি, ইমার্জেন্সি থেকে মর্গ, ওটুকু ঝাপাঝাপি দৌড়াদৌড়ি করবে, নাকি একটুখানি কিছু বেরিয়ে আসবে। এই রোববারে কিন্তু 21 দিন হতে চলেছে, কিন্তু কোথাও থেকে কোনো জায়গা থেকে বিন্দু মাত্র কোনো রকম সূত্র কাউকে অ্যারেস্ট করার মতো পাওয়া যায়নি। উইদিন 48 আওয়ার্স সঞ্জয় রায়কে ধরাটা খুব সহজ ছিল, ফটাফট ধরে ওকে ফাঁসি দেওয়া, ওকে এনকাউন্টার করে দেওয়া, সব কিছু করে দেওয়া হতো। 48 আওয়ার্স এটাই কথা ছিল যে ওকে শেষ করতে লাগবে। আর সঞ্জয় রায় কে? প্রিন্সিপালের সাথে যে কিনা কেক কাটে। এই সিভিক ভলান্টিয়ার, এই সিকিউরিটি গার্ড, এদের এত পাওয়ার। আমাদের সিকিউরিটি গার্ডরা এটা আর নমস্তে ম্যাডাম ছাড়া কিছু বলে না। সিকিউরিটি গার্ড আমার মুখের উপরে কথা বলবে, তাও প্রিন্সিপালের রুমে। প্রিন্সিপালকে অপদস্থ করা হচ্ছে কার সামনে? এমপির সামনে। কোন প্রিন্সিপাল? মানস বন্দ্যোপাধ্যায়। কোন এমপি? শান্তনু সেন। আর কে করছে? আফরান খান। কেন করছে? কারণ সে দিদির লোক। পরিষ্কার ভাষায় দিদিকে জিজ্ঞেস করুন আমি কে, উত্তর পেয়ে যাবেন। আর সেই মানুষটাকেই আবার আনা হলো সেই আর্জি করে, এবং প্রমোশন দিয়ে পার্সোনাল সিকিউরিটি গার্ড অ্যাজ এ বাউন্সার রাখা হলো। তাহলে প্রতিটি জায়গাতেই তো গিট লেগে আছে। এতগুলি গিট কি খোলা যাবে? কোনোটাই বোধহয় ফসকা গেরো না, সবগুলি বোধহয় আন্ধা গেরো, তার জন্য তো খোলা যাচ্ছে না। একের পর এক রিভিল হচ্ছে এই কল রেকর্ড, এসব রেকর্ড, কিন্তু কোথায়? এই যে মেয়েটা অ্যাসিস্ট্যান্ট সুপার যে ফোন করে বললো ইমার্জেন্সি আছে, ইমার্জেন্সি আছে, ইমার্জেন্সি আছে, সেই মেয়েটাকে এই লাইনটা মানে কথাটা বলার জন্য হয়তো ওইটা কে শিখিয়ে দিয়েছিল? কে ছিল? কার পারমিশনে? নর্মালি কোনো স্টেটমেন্ট দেওয়ার আগে এরকম ক্ষেত্রে কিন্তু প্রিন্সিপাল বা অ্যাডমিনকে ওরা জিজ্ঞেস করে, যেটা আমি নিজের ইচ্ছাতে জানি যে আমরা কি বলবো, আপনি বলবেন এরকম, এটা বলেন, শিখিয়ে দেওয়া হয় যে আপনি কি বলেন, হ্যাঁ ম্যাডাম আপনি ফোন করুন, বলে দিন এটা, এরকম কিন্তু শিখিয়ে দেওয়া হয়। তাহলে কি ওকেও শিখিয়ে দেওয়া হয়েছিল? কি করে ইন্দিরা মুখার্জির মতো একজন এত বড় পুলিশ অফিসার একের পর এক মিথ্যা বলে যাচ্ছে? কোনো কর্ডন অফ ছিল না, মেয়ের বাবা মায়ের কর্ডন অফ দেখতে পায়নি, 10:40 নাকি পরিবারের লোক এখানে ছিল, যেখানে 12:10 আগে ওরা পৌঁছতেই পারেনি। একের পর এক। তারপরে কোনো জায়গাতেই নাকি ওরা সবুজ চাদর দেখেনি, সবই নাকি নীল চাদর ছিল। সবুজ চাদরের ফটোটা কি করে ভাইরাল হলো উনি নাকি জানেন না। তো একবার বলা হচ্ছে লাল, একবার বলা হচ্ছে সবুজ। লাল হোক সবুজ হোক, বাট চাদরটা চেঞ্জ হয়েছে। সেই চাদরটা কিন্তু পুলিশ পায়নি। পুলিশ কিন্তু ওই স্যালাইনের পাউচটাও পায়নি। পুলিশ অনেক কিছু পায়নি। পুলিশ মেয়েটার হাতের মধ্যে বোধহয় কোনো রকম একটা মানুষ ওই সময় কিন্তু কোনো লোকের চুল টুল ধরার চেষ্টা, কমন থিং, আঁচড়ালে আঁচড় দেবে, তো নখের ভেতরে কিন্তু অনেক সময় চামড়া টামড়া পাওয়া যায়। পুলিশ সেদিন কিছুই পায়নি। সত্যি কি মেয়েটার হাতটা ভালো করে দেখা হয়েছিল যে মেয়েটার হাতের মধ্যে কোথাও কিছু লেগে আছে কিনা? এরা তো আবার ডাক্তার, এরা খুব ভালো করে জানে ওই মেয়েটার হাতটাও বোধ হয় স্যালাইন দিয়ে ধুয়ে ফেলেছে, মুছে ফেলেছে, তাহলে কি হবে? কিছু পাওয়া যাবে না। স্যালাইন দিয়ে যদি পুরোটা হাতটা একবার ধুয়ে ফেলতে পারে, স্যালাইন তো অ্যাভেলেবল ইজিলি, তাহলে তো কিছু পাওয়া যাবে না। মেয়ে কাউকে আছড়েছে, কাউকে নিচে উড়েছে, কারোর মাথা চুল ধরেছে, কারোর সময় তো ও তো কিছু হলো ফাইট করবে, যদি না তার খাওয়ার মধ্যে মিশিয়ে থাকে। মেয়েটার মা এখন প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে শক করছে। সত্যি কি শকের কোনো উত্তর মেয়েটার মা পাবে? এই সন্দেহের কোনো উত্তর কি মেয়েটার মা পাবে? জানি না। আমরা কি শুধু আশায় এসে বসে থাকবো? সেটাও জানি না। বিচার কি পাবে? এটাই হচ্ছে অনেক বড় প্রশ্ন।
পলিগ্রাফ টেস্ট থেকে খালি 4টা নাম বেরিয়ে এসেছে। এটাই হচ্ছে পলিগ্রাফ টেস্টের রহস্যভেদ। উকিল কেন ছিল সেই রহস্যের কোনো পারা আমরা পাইনি। ইমার্জেন্সি রুম ভাঙার পেছনে কি তথ্য লোপাট ছিল সেটাও একটা বিগ কোশ্চেনে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, গুলাম কি বলেছে সেটাও দেখতে লাগবে, কারণ গুলাম ওই সময় হসপিটালে ওই ওপরেই 4 তলাতে ছিল। গুলামের পলিগ্রাফি টেস্টে কি বেরিয়ে আসছে এটাও দেখতে লাগবে। আর সেই 4 ইন্টার্ন শুভদীপ, সৌমিত্র, রাকু, যারাও কিনা ওর সাথে ওই দিন ওই জায়গাতে উপস্থিত ছিল, ওদের পলিগ্রাফি টেস্টে কি উঠে এসেছে এটাও দেখতে লাগবে। বাই।